হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিয়োলজি। যারা প্রথমবারের জন্য এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ WBCS অপশনালের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যানেল আমার মনে হয়। কারণ প্রত্যেকেই এই চ্যানেল থেকে হেল্পফুল হও, সেটার জন্য আমার ভালো লাগে এবং আমি ভিডিও করতে আরও এনার্জি পাই যে তোমরা এটা থেকে হেল্পফুল হচ্ছ। এবং হেল্পফুল হলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার পরবর্তী ভিডিওতে আরেকটু আমি এনার্জেটিক হতে পারবো আর কি। যাই হোক, তোমরা যারা প্রথমবারের জন্য এসছো তারা সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন করে রাখো, যাতে নতুন ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পাও। যাই হোক, যেটা গত দিনের আমরা আলোচনা করেছিলাম যে সোশ্যাল প্রবলেমের একটা পার্ট নিয়ে, যে পেপারটি সোশ্যাল প্রবলেম থেকে গত 5 বছরে কি প্রশ্ন এসেছে এবং তারা কি প্যাটার্নটা ফলো করছে। এবং তোমরা আশা করি সে ভিডিওটা দেখেছো, যে আমি ভিডিওতে বলে দিয়েছি যে লাস্ট 5 বছরে কিন্তু 4টে প্রবলেমের বাইরে যায়নি। তো সেই 4টে প্রবলেমে আমি মেনলি তোমাদের পড়তে বলেছি। এক্সট্রা কি পড়বে সেটা আমি পরে বলে দেবো। আজকে মেনলি আমাদের আলোচনা হচ্ছে অ্যাপ্রোচেস টু দি ইন্ডিয়ান স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ ইন্ডিয়ান সোসাইটির স্টাডির যে অ্যাপ্রোচগুলো, সেই অ্যাপ্রোচগুলো আলোচনা করব। এবং এখানে আমরা 4টি অ্যাপ্রোচ পড়ব। 1 নম্বর অ্যাপ্রোচ কি? 1 নম্বর অ্যাপ্রোচ হচ্ছে ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচ। ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচে এখানে একজন থিঙ্কার তোমাদের পড়তে হবে, ওকে। আর 2 নম্বর হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভ, বেসিক্যালি যেখানে তোমাদের এমএনসি নিবাস পড়তে হবে। এবং 3 নম্বর হচ্ছে মার্কসিস্ট অ্যাপ্রোচ। মার্কসিস্ট অ্যাপ্রোচেও কিন্তু তোমাদের একজনকে পড়তে হবে, এআর দেশাই। এবং লাস্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে দলিত অ্যাপ্রোচ, যেখানে আমরা আম্বেদকরকে পড়বো, ওকে। তো এই 4টে অ্যাপ্রোচই কিন্তু তোমাদের এখানে মেনলি আছে এই চ্যাপ্টারে। চ্যাপ্টার 2তে তোমাদের 4টে অ্যাপ্রোচ পড়তে হবে, যে 4টে অ্যাপ্রোচ দিয়ে ইন্ডিয়ান সোসাইটিকে কিভাবে স্টাডি করা হচ্ছে সেটা হচ্ছে মেনলি এখানে তোমাদের দেখতে হবে। তো বেসিক্যালি আজকের ক্লাস যেটা, এই 4টে টপিক আমরা আলোচনা করব না। আজকের ক্লাসে অ্যাকচুয়ালি আলোচনা করব ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভটা একটা বেসিক ধারণা, কারা কারা কাজ করেছেন, ইন্ডোলজিক্যাল ধারণা বলতে কি বোঝায়, এই প্রত্যেকটা বিষয় আমি আজকে ইন্ডোলজিক্যাল আলোচনাটা আজকে করব। বাকি 3টে আলোচনা আমরা 3টে ক্লাসের মধ্যে দিয়ে করব। চলো দেখতে থাকো ইন্ডোলজিক্যাল আলোচনা। অ্যাপ্রোচেস টু দি স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটি, পেপার 2। তো এর মধ্যে আমরা যে 4টি টপিকের কথা বললাম, এই 4টি টপিক আমরা মূলত আলোচনা করব। তো পেপার 2 এর এই অ্যাপ্রোচেসের মধ্যে আমাদের 4টি অ্যাপ্রোচ পড়তে হবে এবং 4টি অ্যাপ্রোচ থেকে 4টি থিঙ্কার, ওকে। তো ফার্স্টলি যেটা আমরা বললাম যে ইন্ডোলজিক্যাল আমরা আজকে মেনলি আমাদের আলোচনা করব, কিন্তু বাকি যে 3টি আলোচনা রয়েছে বা বাকি যে 3টি পার্সপেক্টিভ রয়েছে সেটা আমরা নেক্সট 3টি ক্লাসে বেসিক জায়গাটা ক্লিয়ার করিয়ে দেবো। যে হোয়াট ইজ স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভ, এমএনসি নিবাস কী দেখাতে চেয়েছেন, হোয়াট ইজ মার্কসিস্ট অর ডায়ালেকটিক্যাল অ্যাপ্রোচ, এআর দেশাই কীভাবে ব্যাখ্যা করেছেন ইন্ডিয়ান সোসাইটিকে, এবং এআর দেশাই ইন্ডিয়ান সোসাইটিকে ব্যাখ্যা করেছেন টোটাল মার্কসিস্ট অ্যাপ্রোচে, অর্থাৎ তিনি একজন মার্কসিস্ট ছিলেন। তো সেই কার্ল মার্কসকে ফলো করেই তিনি ডায়ালেকটিক্যাল মেথডও বলা যায়, তো ডায়ালেকটিক্যাল অ্যাপ্রোচকে ফলো করে ইন্ডিয়ান সোসাইটিকে ব্যাখ্যা করেছেন। লাস্টলি দলিত পার্সপেক্টিভে আম্বেদকর তুলে ধরেছেন ভারতীয় সমাজের চিত্র। তো এই 4টি পার্সপেক্টিভ মেনলি দেখতে হবে। আমি 4টি পার্সপেক্টিভে 4টি ক্লাসে শেষ করব। আজকের আলোচনা যেটা মেনলি আমরা শুরু করছি ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ। ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভের বাংলা কি? বাংলা হচ্ছে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলা যায়, ওকে। ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ ভারতের তত্ত্বকে কেন্দ্র করে বা বলতে পারি ভারতীয় সমাজের একটা ব্যাখ্যা। তো আমরা একটু ডিপে আলোচনা করব আজকে এই ওয়ার্ডটা নিয়ে, যে ইন্ডোলজিক্যাল কি। ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ বলতে গেলে প্রথমে আমরা বলবো ইন্ডোলজি ইজ নোন অ্যাজ দ্য সায়েন্স অফ ইন্ডিয়ান সোসাইটি। সায়েন্স অফ ইন্ডিয়ান সোসাইটি কেন? কারণ ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ দিয়ে কিন্তু শুধুমাত্র ভারতীয় সমাজকেই ব্যাখ্যা করা হয়। দ্যাটস ওয়াই ইন্ডোলজি ইজ নোন অ্যাজ দি সায়েন্স অফ ইন্ডিয়ান সোসাইটি। ভারতীয় সমাজের একটা বিজ্ঞান বলা যেতে পারে। দি ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ ক্লেম টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ান সোসাইটি থ্রু দি কনসেপ্টস, থিওরিজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস দ্যাট আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দি ইন্ডিয়ান সিভিলাইজেশন। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় সভ্যতার সঙ্গে কিছু কনসেপ্ট আছে, কিছু থিওরিস আছে ডিপলি কানেক্টেড। আমরা সেই কনসেপ্টস বা সেই থিওরিগুলোর মধ্য দিয়ে যদি ভারতীয় সমাজকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে সেটাকে আমরা বলবো ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ। তাহলে খুব সহজ ভাষায় খুব সহজ কথায় যদি আমরা এটিকে বলতে চাই, যে ভারতীয় সমাজের অধ্যয়ন ভারতীয় সমাজের ধারণা ও থিওরির মধ্য দিয়ে, তাই তো। ইট মেড
a claim that Indian society is unique in structure. দেখো এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে এটা এই ধারণার মধ্য দিয়ে, ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভের মধ্য দিয়ে দেখানো হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি ইজ ইউনিক ইন স্ট্রাকচার and function and dynamics and cannot be associated with the European society. যে ভারতীয় সমাজের স্ট্রাকচার, ফাংশন, ডায়নামিক্স অর্থাৎ গতিশীলতা, এই সব কিছুই কিন্তু আমরা দেখছি ইউনিক। আর এই ইউনিক হওয়ার জন্য এটা আমরা কখনোই ইউরোপিয়ান সোসাইটির সঙ্গে কানেক্টেড করতে পারি না। অর্থাৎ ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ভারতীয় সমাজকে একটা অদ্বিতীয় সমাজ হিসেবে দেখছেন, যেখানে বিভিন্ন ধারণা, বিভিন্ন থিওরি ভারতীয় সমাজের সঙ্গে বা ভারতীয় সভ্যতার সঙ্গে ডিপলি কানেক্টেড, সেগুলোর মধ্য দিয়েই কিন্তু আমাদের ভারতীয় সমাজকে দেখার চেষ্টা করছেন। ইন্ডোলজি রিলাইজ অন বুক ভিউ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, বুক ভিউ। আমরা পরবর্তীতে যখন স্ট্রাকচারাল ফাংশনাল পড়ব তখন বলবো ফিল্ড ভিউ। ওকে, তো বুক ভিউ আর ফিল্ড ভিউর মধ্যে পার্থক্য আমি আলাদা করে একটা ক্লাস দেব। তো বুক ভিউ কি? বুক ভিউ মিন্স আমরা যখন ভারতীয় সমাজকে অধ্যয়ন করছি মেইনলি টোটাল টেক্সটের ওপরে ফলো করে, যা কিছু বই আছে তার ওপর ফলো করে, অর্থাৎ এগুলোর জন্য কখনোই আমি এম্পেরিক্যাল ইনভেস্টিগেশন করছি না। এম্পেরিক্যাল মিন্স হচ্ছে, এম্পেরিক্যাল ইনভেস্টিগেশন মানে ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করা, ফিল্ডে গিয়ে কোনো কিছু বোঝার চেষ্টা করা। ওকে, তাহলে ইন্ডোলজি রিলাইজ অন বুক ভিউ, টোটালি বুক ভিউর উপর নির্ভরশীল, অ্যান্ড কালচার অ্যান্ড ডিয়ানাউন্স রিগোরাস এম্পেরিক্যাল ইনভেস্টিগেশন। এবং একই সঙ্গে কি বলছে যে কঠোরভাবে সমালোচনা করছেন এম্পেরিক্যাল ইনভেস্টিগেশনকে। তাহলে ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভকে আমরা বুক ভিউ বলছি, আর একইভাবে ফিল্ড ভিউটা কিন্তু টোটালটা এর বিপরীত ধারণা, অর্থাৎ ফিল্ড ভিউটা কিন্তু এম্পেরিক্যাল ইনভেস্টিগেশনকেই সাপোর্ট করছে বা এম্পেরিক্যাল ইনভেস্টিগেশনের মধ্য দিয়েই ফিল্ড ভিউ করা হয়। ওকে, তো এম্পেরিক্যাল ইনভেস্টিগেশন মানে কি? সিম্পলি ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করা। নেক্সট আসছি, এই যে এটাকে আমরা অনেক সময় আবার টেক্সচুয়াল পার্সপেক্টিভও বলে থাকি। তাহলে হোয়াই ইট ইজ টেক্সচুয়াল, এটা আমাদের প্রথমে জানা দরকার। যে ইন্ডোলজি মানে আমাদের এই টেক্সচুয়াল পার্সপেক্টিভটার সঙ্গে একটু পরিচয় হতে হবে। কেন আমরা বলছি? দি ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচ রেস্টেড অন অ্যাজাম্পশন দ্যাট হিস্টোরিক্যালি Indian society and culture are unique, that is contextually specificity of Indian social realities could be grasped better through the text. তাহলে বুঝতে পারলে যে ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি যে অ্যাজাম্পশনগুলোকে দেখাচ্ছে বা আমাদের ভারতীয় সমাজের কালচারটাকে ইউনিক বলছে, সেই ইউনিক কালচারটা বোঝার জন্য কোন বিষয়গুলোর ওপর বেস করে ভিত্তি করে তারা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করছে। ওল্ড টেক্সটগুলোর উপরে, ভারতীয় সোসাইটিতে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোর উপর ভিত্তি করে, সেই বইগুলোর উপর ভিত্তি করে, ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে। ওকে, তো যে কারণে এটাকে টেক্সচুয়াল পার্সপেক্টিভ আমরা বলে থাকি। ইট মে অলসো ভিউ দ্যাট ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচ রেফার টু দি হিস্টোরিক্যাল অ্যান্ড কম্পারেটিভ মেথড বেসড অন দি ইন্ডিয়ান টেক্সট ইন দি স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটি। তাহলে আমরা আরেকভাবেও দেখতে পারি যে এটা অ্যাকচুয়ালি কী করছে, হিস্টোরিক্যাল অ্যান্ড কম্পারেটিভ মেথড যেটা রয়েছে ইন্ডিয়ান টেক্সটের, সে আমরা ইন্ডিয়ান সোসাইটিকে স্টাডি করছি সেগুলোর উপর বেস করেই, হিস্টোরিক্যাল অ্যান্ড কম্পারেটিভ মেথড যেগুলো ইন্ডিয়ান টেক্সটের উপরে বেস করেই আমরা দেখতে পাচ্ছি। দেয়ারফোর ইন্ডোলজিস্ট ইউজ অ্যানিসিয়েন্ট হিস্ট্রি, এপিক্স, রিলিজিয়াস ম্যানস্ক্রিপ্ট, টেক্সট এক্সেট্রা ইন দি স্টাডি অফ ইন্ডিয়ান সোশ্যাল ইনস্টিটিউশন। তাহলে ভারতীয় সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও যদি আমরা স্টাডি করতে চাই, সিম্পলি ভাবো আজকে যদি আমরা রিলিজিয়ানকে নিয়ে আলোচনা করতে চাই, তাহলে অবভিয়াসলি আমাদের রিলিজিয়াস টেক্সটগুলো পড়তে হবে, রিলিজিয়াস ম্যানস্ক্রিপ্টগুলো পড়তে হবে, এবং সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ভারতীয় সমাজের ধর্মকে ব্যাখ্যা করা সম্ভব। তাহলে বা আমরা যদি ভারতীয় সমাজের আরেকটা ইনস্টিটিউশনকে নিই, বিবাহ, এই বিবাহ প্রথাটাকেও যদি আমরা আলোচনা করতে চাই যে কিভাবে বিবাহ প্রথার উৎপত্তি হয়েছে, কোন কোন ধরনের বিবাহ প্রথা দেখা যায়, ভারতীয় টোটাল ধর্মীয় গ্রন্থগুলো যদি আমরা স্টাডি করি, সেখানে ভারতীয় বিবাহকে কেমনভাবে দেখা হয়, ভারতীয় বিবাহের ধরনগুলোকে কীভাবে তৈরি হয়েছে, বা জাত ব্যবস্থার উৎপত্তি যদি আমরা দেখতে চাই, এই টোটালটাই কিন্তু আমরা যদি জাত ব্যবস্থার উৎপত্তি দেখতে চাই, সেখানেও কিন্তু আমাদের টেক্সটের ওপর পার্সপেক্টিভ বা টেক্সটের ওপরে বেস করে আমাদের বা জাত ব্যবস্থাকে ব্যাখ্যা করতে হবে। কারণ ভারতীয় সমাজের জাত ব্যবস্থাকে ব্যাখ্যা করতে গেলে টেক্সট না পড়লে কখনোই কিন্তু সম্ভব নয়, সেটা শুধুমাত্র ফিল্ড স্টাডি করে সম্ভব নয়।
তাই তো? যেহেতু সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল, জাত ব্যবস্থার শুরুটা কোথা থেকে হয়েছিল, সেটা জানার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো পড়তেই হবে। বেদ, পুরাণ, মনুস্মৃতি এগুলো কিন্তু পড়া বাধ্যতামূলক। The text basically include the classical ancient literature of ancient Indian society such as Vedas, Puranas, Manusmriti, Ramayana, Mahabharata and others. তাহলে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল যে অ্যানসিয়েন্ট লিটারেচার সেগুলো যদি স্টাডি না করা যায়, ভারতীয় সমাজকে বোঝা কিন্তু সম্ভব নয়। তাহলে ভারতীয় সমাজকে বুঝতে হলে, ভারতীয় সমাজকে ব্যাখ্যা করতে হলে এই অ্যানসিয়েন্ট লিটারেচারগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, এই গ্রন্থগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। দ্যাটস ওয়াই কি আমরা বলছি যে টেক্সচুয়াল পার্সপেক্টিভ, এই কারণেই বলছি, কারণ এই টেক্সটের উপর বেস করেই কিন্তু ভারততাত্ত্বিক যারা রয়েছেন তারা এই দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সমাজকে ব্যাখ্যা করছেন এই টেক্সটের উপরে বেস করেই। ইন্ডোলজিস্ট অ্যানালাইজ সোশ্যাল ফেনোমেনা বাই ইন্টারপ্রিটেটিং দি ক্লাসিক্যাল টেক্সট। বোঝা গেল, তারা ক্লাসিক্যাল টেক্সটকে ইন্টারপ্রিটেট করছেন। অ্যাপার্ট ফ্রম সংস্কৃত স্কলার অ্যান্ড ইন্ডোলজিস্ট, মেনি সোশিওলজিস্ট হ্যাভ অলসো ইউজড এক্সটেন্সিভলি ট্র্যাডিশনাল টেক্সট টু স্টাডি ইন্ডিয়ান সোসাইটি। দেখো, ইন্ডোলজিস্ট যারা আছেন, ভারত বা সংস্কৃতি নিয়ে যারা কাজ করেছেন, সাংস্কৃতিক যারা রয়েছেন, তাদের প্রত্যেকের আলোচনার মধ্যে আমরা কিন্তু বিশেষ করে এই ক্লাসিক্যাল টেক্সটগুলো দেখেছি ইন্টারপ্রিটেট করতে। কিন্তু এখন সোশিওলজিস্টরাও ভারতীয় সমাজকে ব্যাখ্যা করার ক্ষেত্রে ট্র্যাডিশনাল যে টেক্সটগুলো রয়েছে সেগুলোকে নেওয়ার চেষ্টা করছেন, সেগুলোর মধ্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। দেয়ারফর ইট ইজ কল্ড টেক্সচুয়াল ভিউ অর টেক্সচুয়াল পার্সপেক্টিভ অফ সোশ্যাল ফেনোমেনা as it depends on texts. Clear? Why it is textual perspective? কারণ টেক্সটের ওপর ডিপেন্ড করেই টোটাল ব্যাখ্যাটা করা হয় ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভের। তো ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ আলোচনা করতে গেলে অবশ্যই কিন্তু সেটাকে টেক্সটের উপরে বেস করেই করতে হবে। তো সেই কারণে আমরা এটাকে বলছি টেক্সচুয়াল পার্সপেক্টিভ। আশা করছি বুঝতে একদম অসুবিধা হয়নি। নেক্সট যেটা, যে এবার হচ্ছে স্কলার কারা কারা ছিলেন, কারা কারা এগুলো নিয়ে কাজ করেছেন। দেখো কি কি কাজ করেছেন সেগুলো আমরা দেখবো না এখানে। কি কি কাজ করেছেন আমরা খুব মেইনলি খুব প্রধান কিছু কাজ, যে কাজগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস রাখবো। আজকে জাস্ট বলে দেবো কোন কোন স্কলাররা কাজ করেছেন, কোন কোন বিষয়ের ওপর কাজ করেছেন। দেখো, দি স্টাডিজ বেসড অন টেক্সট হ্যাভ বিন কন্ডাক্ট মেনি স্কলার্স সাচ অ্যাজ বার্নেট 1976, David 1973, Fruzetti and Osler 1976, Indian and Nicholas 1972 and Khare 1975 and 1976, দুটো বছরে দুটো কাজ করেছিলেন। অ্যান্ড মুররে, ম্যাককি ম্যারিয়ট করেছেন, পোকক করেছেন, গিল করেছেন, অ্যান্ড দাস অ্যান্ড নন্দী 1985। এটা খুব লাস্ট রিসেন্ট কাজ যদি আমরা বলি, যে দাস অ্যান্ড নন্দী এই কাজটা কিন্তু করেছিলেন। তো এনারা প্রত্যেকেই কিন্তু টেক্সচুয়াল পার্সপেক্টিভ বা ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভে কাজ করেছেন। মোস্ট অফ দি স্টাডিজ আর বেসড অন টেক্সচুয়াল মেটেরিয়ালস আইদার ড্রন ফ্রম এপিক্স, লেজেন্ডস, মিথস অর ফ্রম ফোক ট্র্যাডিশন, আদার সিম্বলিক ফর্ম অফ কালচার। বোঝা গেল, তারা মেনলি কাজ করেছেন দেখো কোথা থেকে, এপিক, লেজেন্ড, মিথ এগুলো থেকে, ফোক ট্র্যাডিশন থেকে, অথবা কোনো সিম্বলিক ফর্ম অফ কালচার থেকে নিয়েই কিন্তু কাজ করেছেন। তাদের পার্সপেক্টিভটা বুঝতে পারছো, যেহেতু তাদের ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ, সো তাদের কাজের মধ্যে কিন্তু আমরা এগুলোই দেখতে পেয়েছি। এবার ইন্ডিয়ান সোশিওলজিতে কারা কাজ করেছেন। দেখো, ইন্ডিয়ান সোশিওলজিতে কাজ করেছেন অনেকে, আর তোমাদের মেনলি পড়তে হবে জিএস ঘুরে। ওকে, দ্য ইউজ অফ ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচ ডিউরিং দি আর্লি ফর্মেটিভ ইয়ার্স অফ ইন্ডিয়ান সোশিওলজি অ্যান্ড সোশ্যাল অ্যান্থ্রোপোলজি ইজ সিন ইন দি work of S.B. Ketkar, B.N. Shil, B.K. Sarkar and G.S. Ghure, Louis Dumo, K.M. Kapadia, P.H. Prabhu and Irabati Karve tried to explore Hindu social institution and practices either with reference to religious text or through the analysis of contemporary practices. তাহলে আজ যে নামগুলো আমরা পড়লাম প্রত্যেকেই এনারা কিন্তু ইন্ডিয়ান সোশিওলজি এবং অ্যানথ্রোপোলজিতে তারা কাজ করেছেন, এবং তারা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার চেষ্টা করেছেন ইন্ডিয়ান সোশ্যাল ইনস্টিটিউশনে কী কী প্র্যাকটিসেস রয়েছে। যেমন আমরা ইরাবতী কার্ভের বিবাহের ওপর কাজ দেখেছি। তো সেই বিবাহের ওপর কাজগুলো যখন তিনি দেখেছেন, টোটালটাই তিনি কিন্তু চেষ্টা করেছেন
টেক্সটের উপর বেস করে, আর সেই টেক্সটের উপর বেস করে তার কাজটা রয়েছে বলেই তার পার্সপেক্টিভটাকে আমরা ইন্ডোলজি পার্সপেক্টিভ বলছি। জিএস ঘুরে মেনলি কাস্ট অ্যান্ড ট্রাইব নিয়ে কাজ করেছেন। কাস্ট অ্যান্ড ট্রাইব আমাদের ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভে দেখার চেষ্টা করেছেন। তো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব যে জিএস ঘুরে কীভাবে কাস্ট এবং ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভে ট্রাইবকে দেখেছেন। ওকে, এবং এখানে যেহেতু তোমাদের একজন থিঙ্কারকেই পড়তে হবে, তো তোমরা মেনলি একজন থিঙ্কারকেই জানো, আর বাকি থিঙ্কারদের নাম জেনে রাখো, বাকি সোশিওলজিস্টদের নাম জেনে রাখো, কিন্তু তাদের কাজগুলো সম্পর্কে খুব বেশি জানার প্রয়োজন নেই মনে হয়। ইনিশিয়ালি এবার বলি যে এটা শুরু হয়েছিল কবে। স্যার উইলিয়াম জোন্স নামটার সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত, ইতিহাস পড়তে গিয়ে তোমরা প্রত্যেকেই নামটার সঙ্গে পরিচিত হয়েছে এবং খুব ভালোভাবে পরিচিত হয়েছে। স্যার উইলিয়াম জোন্স এস্টাবলিশ দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1787 and also introduced the study of Sanskrit and Indology। দেখো শুরুটা হয়েছিল 1787 খ্রিস্টাব্দে, যেটা সংস্কৃত এবং ইন্ডোলজি এই দুটো বিষয় ইন্ট্রোডিউস করিয়েছিলেন, এবং ইন্ডোলজির স্টাডি কিন্তু তখন থেকেই হয়ে আসছে। ওকে, অ্যান্ড দি নলেজ অফ সংস্কৃত অলসো হেল্প আন্ডারস্ট্যান্ড দি গ্রেট কালচার অ্যান্ড অলসো ফিলোসফিক্যাল ট্র্যাডিশন অফ ইন্ডিয়া। আজকে দেখো সংস্কৃতর যে নলেজ, জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু আমাদের ভারতীয় কালচারকে বুঝতে সাহায্য করছে, বা ফিলোসফিক্যাল ট্র্যাডিশনটা কি ভারতবর্ষের সেটাও কিন্তু বুঝতে সাহায্য করছে। অ্যান্ড দি ইন্ডোলজিক্যাল রাইটিং ডিলিং উইথ দি ইন্ডিয়ান ফিলোসফি, আর্ট, কালচার রিফ্লেক্টেড দি ওয়ার্ক অফ ইন্ডিয়ান স্কলার লাইক A.K. কুর্মস্বামী, রাধাকমল মুখার্জি, D.P. মুখার্জি, G.S. ঘুরে, লুইস ডুমন্ট অ্যান্ড আদার্স। দেখো আজকে এই যে এনাদের কাজগুলোর কথা তো যদি তোমরা জানো তাহলে দেখতে পাবে যে এনাদের কাজগুলোতে কিন্তু রিফ্লেক্ট হয়েছে কি কালচার, ভারতীয় সমাজের সংস্কৃতি, ভারতীয় সমাজের আর্ট, ভারতীয় সমাজের দর্শন, এগুলোই কিন্তু তাদের লেখার মধ্য দিয়ে রিফ্লেক্ট হতে আমরা দেখেছি। যেমন রাধাকমল মুখার্জি, ডিপি মুখার্জি, জিএস ঘুরে প্রত্যেকের লেখাই কিন্তু দেখতে পাবে। অ্যান্ড ইন দিস কনটেক্সট উই আর ডিসকাসিং হেয়ার রাধাকমল মুখার্জি and G.S. Khure, Louis Dumont, who used Indological approach in their research। Actually দেখো এখানে এই তিনজন থিঙ্কার কিন্তু ইন্ডিয়ান সোশিওলজিতে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে আমরা এখানে এগুলোকে ডিসকাস করব না, আমরা মেইনলি ডিসকাস করব কিন্তু জাস্ট জিএস ঘুরেকে। অ্যান্ড দে হ্যাভ ট্রিমেন্ডাসলি এনরিচ দ্য ফিল্ড অফ ইন্ডিয়ান সোশিওলজি, এবং তাদের যে অবদান, সেই অবদান কিন্তু ইন্ডিয়ান সোশিওলজিতে খুব গুরুত্বপূর্ণ একটা অবদান তারা রেখেছেন, এবং ইন্ডিয়ান সোশিওলজিকে কিন্তু এনরিচ করেছেন। ওকে, তো মেইনলি আজকে এই জায়গা থেকেই আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব, এবং তোমরা যদি শেষ পর্যন্ত যারা দেখেছো তারা আশা করছি বুঝতে পারছো, আর যারা শেষ পর্যন্ত দেখছো না বা দেখোনি তারা প্লিজ টোটাল ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ কি। এবং আমার মনে হয় খুব বেসিক জায়গাটা তোমাদের আর কোনো অসুবিধা হবে না, বেসিক জায়গাটা কিন্তু তোমাদের ক্লিয়ার থাকলো। ওকে, তো আমরা নেক্সট একটা পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।